আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শুরু করতে যাচ্ছি জীববিজ্ঞান নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় খাদ্য ও খাদ্য পুষ্টি ও পরিপাক অধ্যায়টা নিয়ে আলোচনা করব আজকে। এই অধ্যায়ে আমরা যেহেতু অনেক বড়, এটাকে দুইটা অংশে ভাগ করছি। আজকে আমরা প্রথম অংশ নিয়ে আলোচনা করব। এই প্রথম অংশের ভিতরে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব, প্রথমত আছে উদ্ভিদের পুষ্টি উপাদান, তারপরে হলো উদ্ভিদের পুষ্টি উপাদান জনিত সমস্যা ও রোগ, তারপরে প্রাণীর খাদ্য ও পুষ্টি, তারপর আলোচনা করব আদর্শ খাদ্য পিরামিড, তারপর আলোচনা করব প্রাণীর পুষ্টির অভাবজনিত রোগ। এই পাঁচটা বিষয় আজকে আমাদের এই পাঁচটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা যেটা আসি, প্রথমত অধ্যায়ের নাম হলো খাদ্য পুষ্টি ও পরিপাক। সে জায়গা থেকে পুষ্টিটা উদ্ভিদ এবং প্রাণী দুজনেরই প্রয়োজন। তাই আমরা এই বইয়ে আমরা দেখব উদ্ভিদের জন্য এবং প্রাণীর জন্য কোন পুষ্টি উপাদানগুলো প্রয়োজন এবং কোনগুলো অপ্রয়োজন। সে অনুসারে প্রথমত আমরা উদ্ভিদের জন্য দেখি উদ্ভিদের পুষ্টি উপাদান। উদ্ভিদের পুষ্টি উপাদান বলতে কি বুঝি দেখো তো। প্রাণীর কথা যদি চিন্তা করো, আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর নাস্তা করি, দুপুরবেলা খাওয়া দাওয়া করি, জাস্ট একটা ফর্মালিটি, যেটা আবার বিকালবেলা নাস্তা করি, তারপরে রাতে আবার খাওয়া দাওয়া করি। এই যে নিজেদের শরীরকে সুস্থ রাখার জন্য এই যে খাবার দাবার করি, এগুলো সবগুলো কেন? আমাদের পুষ্টি উপাদানের জন্য, ঠিক আছে? ঠিক সেরকম প্রাণীরও এরকম, উদ্ভিদেরও এরকম পুষ্টি উপাদান প্রয়োজন। এখন উদ্ভিদ কি আমাদের মতো এভাবে খেতে পারে? উদ্ভিদের নিশ্চয়ই হাত নাই, পা নাই, সেভাবে খেতে পারে না। তাই উদ্ভিদকে কি করতে হয়? উদ্ভিদ দেখা যায় যে তার শিকড়ের সাহায্যে মাটি থেকে পানি, তারপরে বায়ু থেকে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এগুলো গ্রহণ করে সে নিজের খাদ্য নিজে উৎপাদন করে। ঠিক আছে, এখন উদ্ভিদের পুষ্টি উপাদান বলতে আমরা কি বুঝবো? উদ্ভিদের বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি, বায়ু এবং পানি থেকে কতগুলো উপাদান গ্রহণ করে। অর্থাৎ উদ্ভিদ তার নিজের পুষ্টির জন্য, নিজে বেঁচে থাকার জন্য কোন কোন জায়গা থেকে? মাটি থেকে, বায়ু থেকে এবং পানি থেকে কিছু উপাদান গ্রহণ করে। এই উপাদানগুলোকে একত্রে কি বলা হয়? পুষ্টি উপাদান বলা হয়। উদ্ভিদের জন্য এরকম উদ্ভিদের দেহে প্রায় 60 ধরনের অজৈব উপাদান পাওয়া যায়। 60 ধরনের অজৈব উপাদান পাওয়া যায়। এগুলোর ভিতরে অত্যাবশ্যকীয় উপাদান হলো 16টি, অর্থাৎ 16টি উপাদান উদ্ভিদের দেহে থাকা লাগেই, যেগুলো ছাড়া উদ্ভিদ নিজের খাদ্য বা পুষ্টি পরিপুষ্টি অর্জন করতে পারে না। এই 16টিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। 16টিকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় ম্যাক্রো উপাদান, আর একটাকে বলা হয় মাইক্রো উপাদান। ম্যাক্রো উপাদান কোনগুলো? যে উপাদানগুলো একটু বেশি পরিমাণে প্রয়োজন সেগুলোকে বলা হয় ম্যাক্রো উপাদান, আর যে উপাদানগুলো কম পরিমাণে প্রয়োজন সেগুলোকে বলা হয় মাইক্রো উপাদান। এখন ম্যাক্রো উপাদান হলো 10টি। ম্যাক্রো উপাদান কয়টি? 10টি। আর মাইক্রো উপাদান হলো 6টি। তাহলে উদ্ভিদের মাইক্রো উপাদান 6টি আর ম্যাক্রো উপাদান 10টি। এখন এই 10টি এবং 6টি কি কি? দেখো, ম্যাক্রো উপাদান 10টি হলো অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস, সালফার, কার্বন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন। তারপরে মাইক্রো উপাদান 6টি কি কি আছে দেখো? ম্যাঙ্গানিজ, মোলিবডেনাম, ক্লোরিন, ব্রোমিন, বোরন, জিঙ্ক, কপার। এখন স্যার আমরা তো এভাবে এগুলো মনে রাখতে পারবো না, তাহলে আমরা এগুলো কিভাবে মনে রাখবো? মনে রাখার কি কোনো টেকনিক আছে? হ্যাঁ, মনে রাখার জন্য আমরা দুইটা ছন্দ লিখবো, ঠিক আছে? এই দুইটা ছন্দ যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের এই উপাদানগুলো আমরা সহজেই মুখস্থ করতে পারবো। প্রথমটা হলো দেখো, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম। এই যে এখানে 10টা, এই 10টাকে নিয়ে আমরা একটা ছন্দ যদি সাজাই, কি লেখা যায়? কি লিখছি? অহনা ক্যাপসিকাম খেতে আমাকে ফলো করলো। অহনা ক্যাপসিকাম খেতে আমাকে ফলো করলো। অতে তাহলে কি হলো? অতে অক্সিজেন, হতে হাইড্রোজেন, নাতে নাইট্রোজেন, ক্যাতে ক্যালসিয়াম, পতে ফসফরাস, সিতে সালফার, কাতে কার্বন, মতে ম্যাগনেসিয়াম, ফতে পটাশিয়াম,
লতে লোহা বা আয়রন। তাহলে আমাদের 10টা হলো। কি নাম কি পড়বো আমরা? ছন্দটা কি মুখস্থ রাখবো? অহনা ক্যাপসিকাম খেতে আমাকে ফলো করলো। ঠিক আছে। দেন আসলো মাইক্রো উপাদান 6টি। এই মাইক্রো উপাদান 6টি আমরা কিভাবে মনে রাখবো? মাইক্রো উপাদান 6টি মনে রাখা আরো সহজ। দেখো, ম্যাম কাল বোধহয় কাপড় কিনবে। ম্যাম দেখো, ম্যাঙ্গানিজ মতে মলিবডেনাম, কালতে ক্লোরিন, বোরন বোতে বোরন, তারপর আর কি আছে, দতে দস্তা, কাপড়তে কপার। ঠিক আছে। তাহলে আমরা যদি এই দুইটা ছন্দ মনে রাখি, তাহলে আমাদের ম্যাক্রো উপাদান এবং মাইক্রো উপাদান এই দুইটা আমাদের মুখস্থ থাকবে। প্রথমত 10টার মুখস্থ রাখার জন্য আমরা যেটা করব, ম্যাক্রো উপাদান 10টি, অহনা ক্যাপসিকাম খেতে আমাকে ফলো করলো, মাইক্রো উপাদান 6টি, ম্যাম কাল বোধহয় কাপড় কিনবে। এই দুইটা ম্যাক্রো উপাদান এবং মাইক্রো উপাদান আমরা যদি এই ছন্দ দিয়ে মনে রাখি, তাহলে আমাদের জন্য মনে রাখা খুব সহজ হবে। ঠিক আছে। এখন আমরা চলে যাব উদ্ভিদের পুষ্টি উপাদান জনিত সমস্যা ও রোগ। আমাদের এই ক্লাসটা হবে পুরো একটা প্রিমিয়াম ক্লাস। আপনারা যারা বায়োলজি এখনো নোট করা শুরু করেন নাই, তাদের জন্য এটা হলো একটা বড় সুযোগ। একেবারে হুবহু উঠে ফেলতে পারেন আপনাদের নোট খাতায়। এখানে আপনার এমসিকিউ এর জন্য এবং সিকিউ এর জন্য সবকিছু একসাথে হয়ে যাবে। আর হলো, আপনারা যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন। তারপরে পরবর্তী কোন লেকচার চান বা আমার লেকচারটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। ঠিক আছে। দেখেন, আমরা প্রথমে পুষ্টি উপাদান, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, পুষ্টি উপাদান জনিত সমস্যা। যে কোনো কিছুর যদি অভাব থাকে উদ্ভিদের, তখন উদ্ভিদের কি কি সমস্যা হতে পারে। প্রথমত আমরা আলোচনা করব হলো নাইট্রোজেন নিয়ে। দেখো, নাইট্রোজেন নাইট্রোজেন উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় একটা উপাদান। এখানে উদ্ভিদের দেহে যদি নাইট্রোজেনের অনুপস্থিতি থাকে, অর্থাৎ নাইট্রোজেন যদি উদ্ভিদের দেহে না থাকে, তাহলে কি কি সমস্যা হয়? দেখো, ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। আচ্ছা ধরো স্যার ক্লোরোফিল সৃষ্টি হলো না। আচ্ছা, যদি ক্লোরোফিল সৃষ্টি না ঘটে, তাহলে উদ্ভিদ কি নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারবে? উদ্ভিদ নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারবে না। ফলে উদ্ভিদের দেহে কি হবে না, তার পুষ্টি উপাদানগুলো সে ঠিকঠাক পাবে না। দেন 2 নম্বর হলো পাতায় হলুদ হয়ে যায়, এবং এই পাতা হলুদ হওয়ার প্রক্রিয়াকে ক্লোরোসিস বলে। কিসের অভাবে ক্লোরোসিস হয়? নাইট্রোজেনের অভাবে। বহুবার এমসিকিউতে আসছে। আর ক্লোরোসিস কি? নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? ক্লোরোসিস বলা হয়। তাহলে ক্লোরোসিস কি? এমসিকিউ এর জন্য ক্লোরোসিস কেন হয়? নাইট্রোজেনের অভাবে হয়। আর ক্লোরোসিস কি? এটা হলো সিকিউ এর ক এর জন্য। ঠিক আছে। আমরা একটু ভালোভাবে পড়বো। তারপরে কোষের বৃদ্ধি ও বিভাজন হ্রাস পায়, ফলে উদ্ভিদের বৃদ্ধি কম হয়। আচ্ছা, আগে বলছিলাম যে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে, অর্থাৎ তার ক্লোরোফিল সৃষ্টি কম হয় অথবা হয় না। যদি ক্লোরোফিলের সৃষ্টি না ঘটে, তাহলে সে নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারবে না। নিজের খাদ্য নিজে উৎপাদন করতে না পারলে, আচ্ছা, যে মানুষটা কম খানাপিনা করে, যে খাবারের পুষ্টির অভাবে ভোগে, তার কি শরীরের গঠন ঠিকঠাক থাকে? নিশ্চয়ই থাকে না। এখন যেহেতু সে ক্লোরোফিল সৃষ্টি করতে পারে না, তাই সে তার কোষের বিভাজন হ্রাস ঠিকঠাক হবে না। ফলে সে কি আর বড় হবে? বড় হবে না। সে বৃদ্ধিও পাবে না। তারপর আসি ফসফরাস। ফসফরাসের অভাবে কি হয়? দেখো, পাতা বেগুনি রং ধারণ করে, অর্থাৎ এই পাতাগুলো বেগুনি রং ধারণ করতে থাকবে। পাতার মৃত অঞ্চলের সৃষ্টি হয়। পাতার মাঝখানে বা আশেপাশে কি হয়ে যায়? মৃত অঞ্চল, কিছু কিছু অঞ্চল পাতাগুলো মরে যায়। পাতা, ফুল, ফল ঝরে যেতে পারে। অর্থাৎ যদি ফসফরাসের অভাব থাকে, আপনার গাছের পাতা ঝরে যেতে পারে, ফুল ঝরে যেতে পারে, অথবা ফল ঝরে যেতে পারে। তারপরে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়, অর্থাৎ তার বৃদ্ধি ঘটবে না, সে খাটো থাকবে, খরবাকার থাকবে। ঠিক আছে। তারপরে দেখো পটাশিয়াম। পটাশিয়ামের অভাবে কি হয়? দেখো, পটাশিয়ামের অভাবে পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয়। পটাশিয়ামের যদি অভাব হয়, তাহলে তার পাতার শীর্ষ অঞ্চলটা এবং কিনারা, দুই পাশের কিনারা অঞ্চলগুলো কি হয়ে যাবে? হলুদ হয়ে যাবে। আর মৃত অঞ্চলের সৃষ্টি হবে। গাছের পাতায় বিভিন্ন জায়গায় দিয়ে কি হয়ে যাবে? পাতা মরে যাবে। ঠিক আছে। তারপর উদ্ভিদের বৃদ্ধি কম হবে,
এবং শীর্ষ ও পার্শ্বমুকুল মরে যায়। শীর্ষমুকুল, পার্শ্বমুকুল, শীর্ষমুকুল এবং পার্শ্বমুকুল কি হয়ে যাবে? মরে যাবে। ঠিক আছে, ফলে তার ডালপালাগুলো আর বের হবে না। তাহলে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এখানে এমসিকিউ এর জন্য যেটা সবসময় মাথায় রাখবেন সেটা হলো ক্লোরোসিস কিসের অভাবে হয়, তারপরে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে কিসের অভাবে? নাইট্রোজেনের অভাবে। তারপরে ফসফরাস, গাছের পাতা বেগুনি রং ধারণ করে কেন? ফসফরাসের অভাবে। ফুল ফল ঝরে যায় কেন? ফসফরাসের অভাবে। পটাশিয়ামের অভাবে কি হয়? শীর্ষমুকুল ও পার্শ্বমুকুলগুলো ঝরে যায় কেন? পটাশিয়ামের অভাবে। ঠিক আছে, আমরা এতটুকু মনে রাখবো। তারপরে আসলো ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অভাবজনিত উদ্ভিদের কি কি সমস্যা হয় দেখো। উদ্ভিদের দেহে যদি ক্যালসিয়ামের অভাব থাকে, উদ্ভিদের কচি পাতাগুলোতে ক্লোরোসিস দেখা দিবে। নতুন যে পাতাগুলো গজায় ওই পাতাগুলোতে কি দেখা দিবে? ক্লোরোসিস দেখা দিবে। ক্লোরোসিস কি আমরা একটু আগে দেখে আসছি। ঠিক আছে, তারপরে 2 নম্বরে যে সমস্যাটা দেখা দিবে, উদ্ভিদের বর্ধনশীল শীর্ষ অঞ্চল মরে যাবে। অর্থাৎ যেই অঞ্চলটা দিয়ে উদ্ভিদ বড় হয় উপরের দিকে ওঠে আস্তে আস্তে, ওই অঞ্চলটা কি হয়ে যাবে? মরে যাবে। তারপরে দেখো ফুল ফোটার সময় উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যাবে। যখনই ফুল ফোটার সময় হয়ে আসবে তখনই কাণ্ডগুলো শুকিয়ে যাবে। এই ছিল ক্যালসিয়ামের অভাব। এবার আসি ম্যাগনেসিয়ামের অভাব। ম্যাগনেসিয়ামের যদি অভাব থাকে উদ্ভিদ দেহে তখন কি হবে দেখো, ক্লোরোফিল সংশ্লেষিত হয় না। ম্যাগনেসিয়ামের অভাব থাকলে কি হয় না? ক্লোরোফিল সংশ্লেষিত হয় না। যদি ক্লোরোফিল সংশ্লেষিত না হয় তাহলে সবুজ রং কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। রংটা সবুজ থাকবে না, সবুজ থেকে আস্তে আস্তে হালকা হয়ে যাবে। তারপরে দেখো সালোক সংশ্লেষণের হার কমে যাবে। যেহেতু ক্লোরোফিল সংশ্লেষিত হবে না সেক্ষেত্রে সালোক সংশ্লেষণের হারটা কি হয়ে যাবে? কমে যাবে। তারপরে পাতার সরু শিরাসমূহের মধ্যবর্তী স্থানে অধিক হারে ক্লোরোসিস হবে। কোন জায়গায় ক্লোরোসিস হবে? পাতার যে সরু চিকন চিকন শিরাগুলো আছে এই শিরাগুলোর মধ্যবর্তী স্থানে কি হয়ে যাবে? ক্লোরোসিস হবে। তারপর আসে লৌহ। লৌহের অভাব হলে কচি পাতার রং হালকা হয়ে যায়। কচি পাতাগুলোর রং কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। এগুলো আর গাঢ় থাকবে না। কখনো কখনো সম্পূর্ণ পাতা বিবর্ণ হয়ে যায়। মানে কিছু কিছু আছে যদি লোহের পরিমাণ একেবারে বেশি পরিমাণে থাকে, লোহের ঘাটতি যদি একেবারে বেশি পরিমাণে হয় তখন সম্পূর্ণ পাতাটা কি হয়ে যাবে? বিবর্ণ হয়ে যাবে। অর্থাৎ যে সবুজ থাকার কথা এটা আর সবুজ থাকবে না, অন্য রং ধারণ করবে। তারপরে কাণ্ড দুর্বল ও ছোট হয়ে যাবে। যখনই এদের লোহের অভাব হবে কাণ্ড দুর্বল হবে এবং ছোট হবে। এইগুলো 6টা। তারপর আসলো সালফার। সালফারের অভাবজনিত উদ্ভিদে কি কি সমস্যা দেখা যায় দেখো। পাতা হালকা সবুজ হয় এবং পাতায় লাল ও বেগুনি দাগ দেখা যায়। পাতাগুলো হালকা সবুজ হবে, পাতায় লাল দাগ এবং বেগুনি দাগ দেখা যাবে। তারপরে যে সমস্যাটা দেখা যাবে, কচি পাতায় বেশি এবং বয়োবৃদ্ধ পাতায় কম ক্লোরোসিস হয়। অর্থাৎ নতুন যে পাতাগুলো গজায় ওই পাতাগুলোতে ক্লোরোসিস হয় বেশি, কিন্তু যেগুলো একটু বয়স্ক পাতাগুলোতে ক্লোরোসিস কম হয়। কাণ্ডের শীর্ষ মরে যায়। যে কোনো কাণ্ডের শীর্ষ মরে যাবে, অর্থাৎ সামনের অংশটা মরে যাবে। এই যখনই কাণ্ডের শীর্ষভাগ মরে যায় তখন এটাকে কি বলা হয়? ডাইব্যাক। ডাইব্যাক রোগের সৃষ্টি হয়। কাণ্ডের মধ্যপর্ব ছোট হয় ফলে উদ্ভিদ খর্বাকার হয়। যখন মধ্যপর্বটা ছোট হবে তখন উদ্ভিদগুলো আকার আর বড় হবে না, লম্বা হবে না, খর্বাকার হবে, ছোট হবে। ঠিক আছে, দেখো বোরনের অভাবে কি কি সমস্যা দেখা যায়। বোরনের অভাবে উদ্ভিদের বর্ধনশীল অগ্রভাগ মরে যায়। যে অংশটা উদ্ভিদের যে অংশটা বড় হয়, অর্থাৎ যে অংশটা বৃদ্ধি পাওয়ার মাঝে মাঝে সাথে সাথে উদ্ভিদ আস্তে আস্তে বড় হয়, এই বর্ধনশীল অগ্রভাগটা কি হয়ে যাবে? মরে যাবে। তারপরে কচি পাতা বৃদ্ধি কমে যাবে। কচি পাতাগুলো যদি বৃদ্ধি কমে যায়, অর্থাৎ এগুলো যদি ঠিকঠাক না বাড়ে তখন এগুলো কি হয়ে যায়? তখন এগুলো খর্বাকার হবে। কচি পাতাগুলো যখন বৃদ্ধি না হবে তখন এগুলো খর্বাকার হবে, অথবা আমরা বলতে পারি যে এগুলোর আকার বিকৃতি ঘটবে। ঠিক আছে, যখন এদের ঠিকঠাক বৃদ্ধি না ঘটবে তখন এর অবস্থাটা কি হবে? বিকৃতি ঘটবে। তারপর হলো কাণ্ড খসখসে হয়ে ফেটে যাবে। তারপর হলো ফুলের কুঁড়ি জন্ম ব্যাহত হবে। ফুল নতুন করে কুঁড়ি জন্মাতে পারবে না। ঠিক আছে, এই হলো আমাদের উদ্ভিদের পুষ্টি অভাবজনিত সমস্যা। এই যে আমরা যে সমস্যাগুলো লিখলাম এই সমস্যাগুলো তোমরা হুবহু নোট খাতায় উঠাইতে পারো। এর চাইতে বেশি তোমাদের আর পড়া আশা করি আর পড়া লাগবে না, কারণ এগুলো যেগুলো লিখছি এগুলোই যথেষ্ট তোমাদের এমসিকিউ বা সিকিউ যেটাই বলো সবকিছুর জন্য। তো সেই ক্ষেত্রে তোমরা এগুলো হুবহু তোমাদের নোট খাতায় লিখতে পারো। এখন আমরা চলে যাব প্রাণীর খাদ্য ও পুষ্টি। প্রাণীর খাদ্য ও পুষ্টি। আচ্ছা, খাদ্য বলতে আমরা কি বুঝি? প্রাণী তো বুঝি, আমাদের কথা বলছে। ঠিক আছে,
এবার খাদ্য বলতে আমরা কি বুঝি বলো তো? খাদ্য বলতে যেসব বস্তু বা যেসব উপাদান খাওয়ার পর দেহে শোষিত হয়, দেহে শোষিত হওয়ার পর এগুলো কি করে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করে। এই বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করার ফলে আমাদের দেহে কি হয়, বিভিন্ন ধরনের কাজ করতে পারি আমরা। তাহলে আমরা খাদ্যটাকে কোনটা বলবো? যে সকল বস্তু খাওয়ার পর দেহে শোষিত হয়ে বিভিন্ন কার্য সম্পাদন করে সেগুলোকে কি বলবো? আমরা খাদ্য বলবো। তাহলে খাদ্য কাকে বলে? যদি তোমাদেরকে কেউ প্রশ্ন করে আমরা কি বলবো খাদ্য কাকে বলে? যেসব বস্তু খাওয়ার পর দেহে শোষিত হয়ে বিভিন্ন কার্য সম্পাদন করে তাকে খাদ্য বলে। ওই খাদ্যের কাজ কি দেখো তো, খাদ্যের আসলে কাজ কি আমাদের দেহে? খাদ্যের প্রথম কাজ হলো দেহে পুষ্টি সাধন করা। তারপরে কি করে? দেহে ক্ষয় পূরণ করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহে শক্তি উৎপাদন করে, কর্মশক্তি ও তাপ উৎপাদন করে। তাই খাদ্য আমাদের দেহে এসব কাজগুলো করে থাকে। এখন খাদ্য হিসাবে আমরা কি গ্রহণ করি? খাদ্য হিসাবে প্রধানত আমরা গ্রহণ করি আমিষ, অথবা আমিষ থাকে, শর্করা থাকে, স্নেহ বা চর্বি জাতীয় থাকে, ভিটামিন থাকে, খনিজ লবণ, পানি, এগুলো আমরা খাদ্য হিসাবে কি করি? গ্রহণ করি। ঠিক আছে? খাদ্য হিসাবে প্রথমত আমরা যেটা সবচেয়ে বেশি পরিমাণে গ্রহণ করি সেটা হলো শর্করা। ঠিক আছে? আমরা প্রথমত এগুলো দেখব, এগুলোর উৎস কি? আমিষ বা আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি, এগুলোর উৎস এবং কাজ, এসব নিয়ে আমরা এখন আলোচনা করব। ঠিক আছে? প্রথমত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমিষ। প্রথমত আসলো আমিষ। আমিষ কি নিয়ে গঠিত দেখো তো? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন নিয়ে গঠিত। একটা এমসিকিউ অনেকবার আসে, সেটা হলো নাইট্রোজেন কোথায় পাওয়া যায়? ঠিক আছে? প্রাণী নাইট্রোজেন কোথায় থেকে গ্রহণ করে? আমিষ থেকে। আমিষে 16 ভাগ নাইট্রোজেন থাকে। কত ভাগ? 16 ভাগ। যদি প্রশ্নটা আসে আমরা আনসার করতে পারবো সবাই? প্রশ্নটা কি? নাইট্রোজেন কোথায় পাওয়া যায়? কোথায়? নাইট্রোজেন পাওয়া যায় আমিষে। আর নাইট্রোজেনের পরিমাণ কত আমিষে? 16 ভাগ। ঠিক আছে? এই নাইট্রোজেন আমিষের কাজ কি দেখো তো? দেহের বৃদ্ধি সাধন করা, ক্ষয় পূরণ করা। অর্থাৎ এই যে কিছু পোলাপাইন দেখি আমরা বেশি চিকন, কিছু আবার দেখা যায় যে তার শারীরিক গঠন ভালো, মুখ পুরা। যাদের মুখ বেশি পুরা থাকে বা দেখতে একটু নাদুস নাদুস, তাদের আমিষের পরিমাণটা ঠিকঠাক থাকে। কিন্তু যারা আমাদের মতো রোগা হ্যাংলা পাতলা, ঠিক আছে, তাদের দেহে কি থাকে? আমিষের পরিমাণে ঘাটতি থাকে। তারপরে দেখো এদের উৎস কি, কোথায় থেকে আমরা পাবো আমিষগুলো? দেখো, মাছ, মাংস, ডিম, পনির, ছানা, কলিজা, যকৃৎ। যখন আমরা এইসব খাবারগুলো খাবো তখন আমরা এগুলো থেকে কি পাবো? আমিষ পাবো। এগুলো হলো প্রাণীজ উৎস, অর্থাৎ এই প্রাণীর খাবারগুলো থেকে আমরা এই আমিষটা পাবো। উদ্ভিদের কোন উৎসগুলো থেকে আমরা এই আমিষটা পাবো? দেখো, ডাল, চীনাবাদাম, সিমের বিচি, এগুলা থেকে আমরা কি পাবো? আমিষ পাবো। তারপর আসি শর্করা। শর্করা কি নিয়ে গঠিত? দেখো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো নিয়ে কি গঠিত? শর্করা গঠিত। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। দেখো এখানে কিন্তু নাইট্রোজেন নাই। নাইট্রোজেনটা কোথায় পাওয়া যায়? শুধু আমিষে পাওয়া যায়। এই কারণে এই এমসিকিউটা আসে। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে গঠিত। কিন্তু শর্করা অ্যামাইনো অ্যাসিড থাকে, বুঝছো? শর্করায় কি থাকে? শর্করায় থাকে অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড শর্করায় পাওয়া যায়। যদি প্রশ্ন আসে যে অ্যামাইনো অ্যাসিড কোথায় পাওয়া যায়? শর্করা কোথায়? শর্করায় অ্যামাইনো অ্যাসিডটা পাওয়া যায়। এই শর্করার কাজ কি? দেহের শক্তি উৎপাদনে সহায়তা করে, শরীরে কাজ করার শক্তি যোগায়। আমার শরীরে শক্তি না থাকলে তো নিশ্চয়ই আমি কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে? ধরো কেউ একজনের যে কি বলে ডেঙ্গু যখন ধরে তখন বোঝা যায় যে আমার শরীরে তখন কোনো শক্তি নাই, আমি উঠে যে বসবো অথবা আমি যে হাত নাড়াবো আমার কাছে ওই এনার্জিটাও পাওয়া যায় না। তখন বোঝা যায় যে শক্তি আসলে আমাদের শরীরে আছে কি নাই। এই যে শক্তি উৎপাদনে কি করে? সহায়তা করে। তারপরে দেখো এদের উৎস কি? আমরা কোন খাবার খেলে আমরা শর্করা পেতে পারি? যেগুলো আমরা যারা বাংলাদেশে আছি বা এশিয়ান অঞ্চলের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে শর্করাই গ্রহণ করি বেশি। দেখা চাল,
গম, আলু, ফলের রস, দুধ। ঠিক আছে, আমাদের 3 বেলা খাবারের ভিতরে চাল থাকে। ঠিক আছে, তারপরে আলু তো এখন বাধ্যতামূলক খাবার হয়ে যায়, যেহেতু সবজির দাম বেশি থাকে বেশিরভাগ সময়, সেজন্য আলু সবাই খায়। ঠিক আছে, তাহলে গেল আমিষ এবং শর্করা। তারপরে আসলো কে, তারপরে হলো স্নেহ জাতীয় পদার্থ। স্নেহ জাতীয় পদার্থ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে গঠিত। এগুলো ত্বকের নিচে চর্বি হিসেবে জমা থাকে। এইসব চর্বি উপবাসের সময় কাজে লাগে। আচ্ছা, এই স্নেহ জাতীয় পদার্থগুলো দেখো আমাদের শরীরে এই যে চামড়া আছে, চামড়ার নিচে এগুলো কি থাকে, জমা থাকে। যখন আমরা কি করি, খাওয়া দাওয়া না করি, তখন এই চর্বিগুলো কি হয়, ভেঙে আমাদের শরীরে কি করে, তাপ শক্তি উৎপন্ন করে, এবং ওই শক্তির সাহায্যে আমরা কি করি, আমাদের কাজকর্মগুলো করে থাকি। এই স্নেহ জাতীয় পদার্থের কাজ কি দেখো, স্নেহ জাতীয় পদার্থের কাজ হলো দেহে তাপ ও শক্তি উৎপাদন করা। ঠিক আছে, তার মানে মূল কাজ কি, আপনার শরীরে যে আমরা আমাদের শরীরে তাপ অনুভব করি, শরীরে যখন হাত রাখি তখন আমরা অনুভব করি আমাদের শরীরে গরম অথবা ঠান্ডা, বলে 98 ডিগ্রি 97 ডিগ্রি, বলে বন্ধু আমার জ্বর উঠছে। এই যে একটা অবস্থা, আমাদের শরীরে যে তাপমাত্রা, এগুলো নিয়ন্ত্রণ করে কে, স্নেহ জাতীয় পদার্থ। ঠিক আছে, তারপরে দেখো উদ্ভিজ্জ উৎস। স্নেহ জাতীয় পদার্থগুলো দেখো তাপের ক্ষেত্রে যদি আরেকটা আলোচনা করি, স্নেহ জাতীয় পদার্থগুলো চামড়ার সাথে থাকার কারণে ফলে আমাদের শরীর থেকে তাপগুলো বের হয়ে যেতে পারে না। ঠিক আছে, স্নেহ জাতীয় পদার্থের কারণে কি হতে পারে না, তাপগুলো শরীর থেকে বের হয়ে যেতে পারে না, ফলে আমাদের শরীর কি থাকে, গরম থাকে। এই হলো স্নেহ জাতীয় পদার্থের কাজ। এই স্নেহ জাতীয় পদার্থগুলো আমরা কোথায় থেকে পাবো দেখো, যদি আমরা উদ্ভিজ্জ উৎস থেকে চিন্তা করি, অর্থাৎ উদ্ভিদ থেকে কোন খাবারগুলো খেলে আমরা স্নেহ জাতীয় পদার্থ পাবো, সেই খাবারগুলো হলো সয়াবিন তেল, সরিষা সরিষা তিল, বাদাম, ভুট্টার তেল, এরকম। অর্থাৎ উদ্ভিদ জাতীয় যেসব খাবারগুলো আছে, সেগুলো উদ্ভিদ থেকে আমরা যেসব স্নেহ জাতীয় পদার্থগুলো খেতে পারি, সেগুলো হলো এগুলো। তারপরে দেখো প্রাণীজ উৎস, প্রাণী থেকে কোন খাবারগুলো খেলে আমরা এই স্নেহ জাতীয় পদার্থটা পাবো। প্রথমে তো আছে চর্বি, ঘি, ডালডা, ডিমের কুসুম। ঠিক আছে, এগুলো যদি আমরা খাই তাহলে আমরা এগুলো থেকে কি পাবো, স্নেহ জাতীয় পদার্থগুলো পাবো। তারপর আসলো ভিটামিন বা খাদ্যপ্রাণ। ভিটামিন প্রাণীদেহের জন্য একটি অত্যাবশ্যকীয় উপাদান। ভিটামিনের অভাব যদি থাকে, প্রাণীদেহে কি হয়, বিভিন্ন ধরনের ভিটামিন অভাবজনিত রোগ দেখা দেয়, যা আমরা সামনে গেলে পাবো। ভিটামিনের অভাবে প্রাণীদেহে কি কি সমস্যাগুলো দেখা দেয়, কয়েকটা রোগ আমরা সামনে গেলে পাবো। এরকম ভিটামিন আমাদের শরীরে কাজ কি করে দেখো, রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। ভিটামিন আমাদের শরীরে প্রধানত কি করে, রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়, অর্থাৎ কোন রোগ যেন আমার শরীরে আক্রমণ করতে না পারে, আর যদি আক্রমণ করে ফেলে সেক্ষেত্রে তাকে প্রতিরোধ করতেও কি করে, সাহায্য করে। এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার উদ্দীপনা বাড়ায়। দেহের ভিতরে যেসব বিক্রিয়াগুলো ঘটে, এই বিক্রিয়াগুলো ঘটার জন্য যে উদ্দীপনা দরকার, অর্থাৎ যে কি বলে, আমরা যেটাকে কি বলি যে অনুপ্রাণিত করা। ঠিক আছে, এগুলা করে কে, এই ভিটামিন কাজ করে। ভিটামিন কয়েক ধরনের হয়ে থাকে। প্রথমত ভিটামিন হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন, অর্থাৎ যেগুলো চর্বিতে দ্রবীভূত হয়। এর ভিতরে এরকম আছে 4টা ভিটামিন: ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। দেখো ভিটামিন এ, ডি, ই, কে আমরা যদি সহজে মনে রাখতে যাই তাহলে আমরা একসাথে বলতে পারি অ্যাডেক। তাহলে ভিটামিন, চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলোকে সহজে আমরা মনে রাখতে পারি অ্যাডেক দিয়ে। তারপরে পানিতে দ্রবণীয় ভিটামিন দুইটি, একটা হলো বি আর একটা হলো কি, সি। পানিতে দ্রবণীয় ভিটামিন হলো দুইটি, চর্বিতে দ্রবণীয় ভিটামিন হলো কয়টি, 4টি। ঠিক আছে, এখন ভিটামিন এ আমরা কোথায় পাবো, ভিটামিন ডি কোথায় পাবো। ভিটামিন এ যদি আমরা বলি, দুধ, মাখন, চর্বি, ডিম ডিম তারপরে আছে কি, গাজর, তারপরে ফলের ভিতরে আছে যেরকম বলতে পারি আম, কাঁঠাল, সবজির ভিতরে বলতে পারি আমরা রঙিন শাকসবজি। এগুলো খেলে আমরা এগুলা থেকে কি পাবো, ভিটামিন এ পাবো। এখন দেখি আমরা ভিটামিন ডি কোথায় পাবো। দুধ, ডিম, কলিজা, তারপরে এই যে আমরা দুধ থেকে তৈরি বিভিন্ন ধরনের খাবার, পনির বা এই যে যেগুলা বলি। ঠিক আছে, তারপর আমরা ভিটামিন ডি পেতে পারি মাছের তেলে। ঠিক আছে, এই ভিটামিন এ এবং ভিটামিন ডি এগুলো উৎস যেগুলাতে পাওয়া যায় ভিটামিন এ এবং ভিটামিন ডি। ভিটামিন ই এবং কে ওগুলাতেই পাওয়া যায়। ঠিক আছে, এবার দেখি ভিটামিন বি এবং ভিটামিন সি। ভিটামিন বি আমরা যদি দেখি, ভিটামিন ই আমরা ভিটামিন বি পাবো আমরা ইস্টে, তারপর হলো ঢেকি চাটা চাল, যদিও ঢেকি আমাদের জেনারেশন এখন কেউই দেখে নাই। ঢেকি চাটা চাল, লাল আটা, মুগ ডাল,
মটর, ফুলকপি, চীনাবাদাম, শিমের বিচি, কলিজা, দুধ, ডিম, মাংস, সবুজ শাকসবজি, এগুলাতে আমরা ভিটামিন বি পাবো। এখন আমরা দেখব ভিটামিন সি। পেয়ারা, বাতাবি লেবু, কামরাঙ্গা, কমলা, আমড়া, বাঁধাকপি, টমেটো, আনারস, কাঁচামরিচ, তাজা শাকসবজি, এগুলাতে থাকে ভিটামিন সি। তাহলে চর্বিতে দ্রবণীয় ভিটামিন হলো 4টি, পানিতে দ্রবণীয় ভিটামিন হলো 2টি। এই এ এবং ডি ভিটামিন গুলো যেখানে পাওয়া যায় ওই উৎসগুলোতে আবার ভিটামিন ই এবং কে দুইটাই পাওয়া যায়। পানিতে দ্রবণীয় ভিটামিন হলো 2টি, ভিটামিন বি এবং ভিটামিন সি। ঠিক আছে, এখন আমরা চলে যাব খনিজ লবণ। এখন আমরা কোথায় চলে যাব? খনিজ লবণ নিয়ে আলোচনা করব। দেখো, খনিজ লবণ দেহ গঠন ও দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে। অভ্যন্তরীণ কাজগুলোর ভিতরে কি কি আছে দেখো। প্রথমত, স্নায়ু উদ্দীপনা গ্রহণ ও প্রেরণ যেটাকে বলে, সেটাকে নিয়ন্ত্রণ করে খনিজ লবণ। পেশির সংকোচন, আমাদের শরীরে যে পেশিগুলো আছে এই পেশিগুলো সংকোচন এবং প্রসারণ কি করে? খনিজ লবণ নিয়ন্ত্রণ করে। দেহকোষে পানির সমতা বজায় রাখে, অর্থাৎ দেহে কি পরিমাণ পানি প্রয়োজন, সে যদি পানি প্রয়োজন হয় গ্রহণ করে, যদি অপ্রয়োজনীয় হয় তাহলে দেহ থেকে কি করে দেয়? বের করে দেয়। অম্ল ক্ষারের সমতা বিধান করে। এই হলো আমাদের খনিজ লবণের অভ্যন্তরীণ কাজ। এবার দেখি আমরা খনিজ লবণ কোনগুলো। প্রথমত যদি আসি, ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, আয়োডিন। প্রথম খনিজ লবণ নিয়ে যদি ক্যালসিয়াম নিয়ে আলোচনা করি, কিসে আমরা ক্যালসিয়ামটা পাবো? দুধ, দই, ছানা, পনির, ছোট মাছ, ডাল, ঢেঁড়স, সবুজ শাকসবজি। লৌহ আমরা কোন খাবারগুলোতে পাবো? কলিজা, সবুজ শাকসবজি, মাংস, ডিমের কুসুম এবং কচু শাক। ফসফরাস কোথায় পাবো দেখো? দুধ, মাছ, মাংস, বাদাম, ডাল, এগুলাতে আমরা কি পাবো? ফসফরাস পাবো। সোডিয়াম আমরা কোথায় পাবো দেখো? খাবার লবণ, চিপস, পনির, বাদাম, এগুলাতে আমরা কি পাবো? সোডিয়াম পাবো। এছাড়া নুনতা জাতীয় যেসব খাবারগুলো আছে এগুলাতেও সোডিয়াম পাওয়া যায়। আচারেও সোডিয়াম থাকে। পটাশিয়াম মাছ, মাংস, বাদাম, ডাল, কলা, আপেল, এ জাতীয় খাবারগুলোতে কি থাকে? পটাশিয়াম থাকে। আয়োডিনের কথা যদি বলি, সামুদ্রিক মাছ মাংসতে কি থাকে? আয়োডিন থাকে। এছাড়াও সামুদ্রিক শ্যাওলাতে কি থাকে? আয়োডিন থাকে। এই হলো আমাদের খনিজ লবণ এবং খনিজ লবণের কাজ। খনিজ লবণ কোন খনিজ লবণটা আমরা কোথায় পাবো? তোমরা নোট খাতায় উঠাইতে পারো, হুবহু, কোনো বাড়তি অ্যাড করা লাগবে না অথবা কোনো কিছু কমানো লাগবে না। এখন আমরা আলোচনা করব পানি নিয়ে। দেখো, পানি প্রাণীদেহের একটি অত্যাবশ্যকীয় উপাদান। পানি ছাড়া প্রাণীদেহ কল্পনা করা যায় না। আমরা সবাই জানি যে পানির অপর নাম জীবন। পৃথিবীতে যত প্রাণী আছে, অক্সিজেনের পরে সবচেয়ে বেশি পরিমাণে যেটা প্রয়োজন সেটা হলো পানি। মানবদেহের 50 থেকে 60 ভাগ হলো পানি। 50 থেকে 60 ভাগ পানি। অর্থাৎ একটা দেহকে যদি কোনোভাবে আলাদা করা হয়, পানি এবং অন্যান্য উপাদানগুলো যদি আলাদা করা হয়, তাহলে অর্ধেক বা তারও বেশি আমরা সেখানে কি পাবো? পানি পাবো। আর অন্য কঠিন উপাদান পাবো 40% থেকে 50% পর্যন্ত। ঠিক আছে, এই গেল আমাদের পানির কাজ। পানি আমাদের দেহে কি করে দেখো, বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ কার্যগুলো পানি নিয়ন্ত্রণ করে। সহজ কথায় যদি বলি, ভিতর থেকে বিভিন্ন ধরনের কাজ পানি নিয়ন্ত্রণ করে। তুমি যদি চিন্তা করো, আমাদের দেহ থেকে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো বের হয়ে যায়, আমরা যেটাকে মূত্র বলি, ঠিক আছে, এই মূত্রের সাহায্যে আমাদের দেহ থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো বের হয়ে যায়। এখন এই যে এখানে কি আছে? পানি আছে না? পানি এর সাথে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো থাকে। এখন পানিটা যদি না বের হইতো দেহ থেকে, তাহলে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো কিভাবে বের হইতো? হইতে পারতো না, আমাদের দেহে থেকে যেত, ফলে আমরা একসময় কি হয়ে যেতাম? দূষিত হয়ে মারা যেতাম। ফলে পানি আমাদের দেহে কি করে? প্রথমত নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো দেহ থেকে কি করে? দেহ থেকে বের করে দেয়। তারপরে কি করে? দেহের ভেতরের যেসব অভ্যন্তরীণ কাজগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ করে। এগুলো হলো পানির কাজ। তারপরে যদি আমরা আসি খাদ্য আঁশকে আরেক নামে ডাকা হয়, যেটাকে বলা হয় রা ফেজ। ঠিক আছে, খাদ্য আঁশের আরেকটা নাম কি?
রাফেজ। হাড় যেরকম মানবদেহের কাঠামো তৈরি করে, রাফেজ আর সেলুলোজ ঠিক সেরকম উদ্ভিদের দেহ কাঠামো তৈরি করে। হাড় ছাড়া আমি উঠে দাঁড়াইতে পারবো না, অথবা আমার দেহের কাঠামো তৈরি হবে না। ঠিক সেরকম রাফেজ বা খাদ্য আঁশ ছাড়া একটা উদ্ভিদের কাঠামো হবে না, একটা উদ্ভিদ হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে না। ঠিক আছে, এই হলো রাফেজ বা সেলুলোজের বৈশিষ্ট্য। উৎস কি? আমরা এই যে রাফেজ বা সেলুলোজ এগুলো কোথায় থেকে পাবো? দেখো, আমরা যদি সবুজ শাকসবজি যেগুলো আছে এগুলোর বহিরাবরণ, বাহিরে সবুজ শাকসবজি, এছাড়া আমরা যে বিভিন্ন ধরনের খোসা, শস্যদানার খোসা বা বহিরাবরণ, তারপরে ফলের খোসা, তারপরে বলা যায় যে শ্বাস, বীজ, ডাটা, মূল, পাতা, এগুলোতে আমরা কি পাবো? সেলুলোজ পাবো। এই সেলুলোজ গুলো কি করে? দেখো, সেলুলোজ আমাদের দেহ থেকে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। প্রথম কাজ যেটা করে, সেলুলোজ আমাদের দেহে মল উৎপাদন করতে সাহায্য করে। ঠিক আছে, এবং দেহে পানি শোষিত করে, দেহ থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো নিষ্কাশন করে। এটা হলো খাদ্য আঁশ বা সেলুলোজ বা রাফেজের কাজ। ঠিক আছে, এখন আমরা যেটা দেখব সেটা হলো একটি আদর্শ খাদ্য পিরামিড। দেখো, একটি আদর্শ খাদ্য পিরামিড শর্করাকে নিচে রেখে পরিমাণগত দিক বিবেচনা করে। পরিমাণগত মানে কোনটা বেশি কোনটা কম, পরিমাণগত দিক বিবেচনা করে পর্যায়ক্রমে শাকসবজি, ফলমূল, আমিষ এবং স্নেহ ও চর্বি জাতীয় পদার্থ বা খাদ্য সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে আদর্শ খাদ্য পিরামিড বলে। এখন একটি আদর্শ খাদ্য পিরামিডের সবচাইতে বেশি পরিমাণে যে খাবার খেতে হবে আমাদেরকে, সেটা হলো ভাত, আলু বা রুটি। সোজা কথা হলো শর্করা জাতীয় খাবার, যে খাবারগুলো আমাদেরকে সবচাইতে বেশি পরিমাণে খেতে হবে। আমরা যারা এশিয়া অঞ্চলের মানুষ আছি, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা 3 বেলা ভাত খাই। ঠিক আছে, 3 বেলা ভাত না, 3 বেলা শর্করা জাতীয় খাবার খাই, যেটা আমরা বাংলাদেশি মানুষরা কি খাই? ভাত খাই। ঠিক আছে, ভিটামিন ও খনিজ গ্রুপ 2 নম্বরের বেশি পরিমাণে আমাদেরকে যেটা খাইতে হবে সেটা হলো ফলমূল এবং শাকসবজি। তারপর আমরা যেটা বেশি পরিমাণে খেতে হবে সেটা হলো আমিষ। আমিষ আমরা কোথায় পাবো? দেখো, মাছ, মাংস, দুধ, ডিম, এই খাবারগুলোতে আমরা কি পাবো? আমিষ পাবো। তারপর আমাদেরকে সবচাইতে কম পরিমাণে যেটা খেতে হবে সেটা হলো স্নেহ বা চর্বি জাতীয় খাবার। ঠিক আছে, স্নেহ বা চর্বি জাতীয় খাবারগুলো আমাদেরকে সবচাইতে কম পরিমাণে খাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে একটা পিরামিডের দিকে যদি তাকাই, দেখো সবচাইতে বেশি পরিমাণে খেতে হচ্ছে শর্করা, তারপরে খনিজ, তারপরে আমিষ, তারপরে হলো কি ফ্যাট বা স্নেহ। তাহলে এই যে সবচাইতে কম, বেশি থেকে কম আস্তে আস্তে উপরের দিকে উঠতে উঠতে কি হয়ে গেছে? চিকন হয়ে গেছে। এই যে একটা দেখতে কি মনে হচ্ছে? একটা পিরামিডের মতো মনে হচ্ছে না? এই কারণে এটাকে বলা হয় একটি আদর্শ খাদ্য পিরামিড। ঠিক আছে, একটি আদর্শ খাদ্য পিরামিড বুঝতে কারো কোনো সমস্যা আছে? সংজ্ঞাটা কি দেখো, এটা ক নাম্বার প্রশ্নে তোমাদের আসতে পারে। শর্করাকে নিচে রেখে পরিমাণগত দিক বিবেচনা করে পর্যায়ক্রমে শাকসবজি, ফলমূল, আমিষ এবং স্নেহ ও চর্বি জাতীয় খাদ্য সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে আদর্শ খাদ্য পিরামিড বলে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এ পর্যন্তই থাকলো এই ক্লাস। পরবর্তী ক্লাস আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, এবং নিচে পরবর্তীতে কোন বিষয়ে ক্লাস চাচ্ছ সেটা কমেন্টে জানাও নিচে। আর হলো গিয়া তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।